হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো কোনি উপন্যাসটার পরপর একটা পার্ট আমি দিচ্ছি, তো আজকে এটার সেকেন্ড পার্ট আপলোড হচ্ছে। ওকে, চলো শুরু করি। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে। তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য। কোমর জলে দাঁড়িয়ে দু তিনটি বছর 14-15 ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে। সামনে সামনে ওরা যাচ্ছে, মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে। কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো, অন্য দুজনকে পিছনে ফেলে। তখনই চিৎকার উঠল, কনি কনি! পিছিয়ে পড়া দুজনও গতি হারালো। আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠোয় এসে গেছে। হঠাৎ সে থমকে গেল, হাত ছুটছে কিন্তু এগোলো না। বার দুয়েক তার মাথাটা জলে ডুবলো, তারপর সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়ল। ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে। পা টেনে ধরেছিল বিষ্ণুধর বলল। লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো। ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ। জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে, একজনের সঙ্গে দুজনের। কাদা ছিটকচ্ছে। লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল। দু তিনটি ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে। ঠিক হে, চালা, আরো জোরে! পা থেকে মাথার চুল কাদায় ল্যাপা, কঞ্চির মতো সরু চেহারাটা তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাকে খুঁজছে। ফাইট কনি, ফাইট! চালিয়ে যা বক্সিং! দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর ওপর। পড়ে গেল দুজনে। আয় আয় ভাদু, চুল টানবি না কনির, তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। কনির উপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দু হাতে কনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো। কনি পা ছুড়ল, কোমর চার দিয়ে উঠবার চেষ্টা করলো। তারপর ঝাটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরলো দুটো আঙুল। চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে কনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়ল। খুবলে নেবো তোর চোখ, বার করা! আমাকে চোবানো? পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে। হয় আম দিবি, নয় চোখ নেব। দু হাতের 10টা আঙুল ঈগলের নখের মতো বেঁকিয়ে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে কনি এগিয়ে আনতে দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো। ছেড়ে দে রে চন্ডু, হাত ছাড় কান্তি, শোধ নিয়ে ছাড়বো। আমাকে চোবানো? কনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে। হিলে হিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফনার মতো। এই ভাদু, ও আম কনির, বার করে দে, নয়তো সত্যিই চোখ তুলে নেবে কিন্তু। ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল। শিউরে উঠে বলল, রক্ত বেরোচ্ছে, দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে। কনির হাত ছেড়ে দিয়ে কান্তি আগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো। কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কনির দিকে ছুঁড়ে দিল। লুফে নিয়েই কনি কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল, কি টক রে বাবা, মা গঙ্গাকে এমন আমও খেতে দেয়? আমটা জলে ছুঁড়ে দিয়ে সে মুখ থেকে ছিপড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো। দেখি তো কেমন গর্ত হয়েছে। খপ করে ভাদুর হাতটা ধরে সে ভ্রু কুঁচকে আঙুলটা তুলে দেখলো। ভাগ, কিচ্ছু হয়নি। নাম নাম, জলে নাম। যেমন কাজ করেছিস তেমন ফল পেয়েছিস। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো? কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে। কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজগজানি। জ্বালিয়ে মারে হতভাগা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হা ঘরে হাবাতের দল। মা গঙ্গাকে উৎসর্গী করার আমায় রাস্তায় বসে বেচবে। জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো।
মেয়ে মদ্দানিটা কে? কে আবার? দেখতে পাননি? চোখ তো একজোড়া রয়েছে। লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। চশমা ছাড়া ঝাপসাভাবে দেখলো ভাদুর হাত ধরে কনি টানাটানি করছে। কাদামাখা কনির মধ্যে দিয়ে একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে যেন। ঘাড় পর্যন্ত ছাঁটা কাদামাখা চুল মাথায় বসে, প্যান্টে গোঁজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপ্টে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে, দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত। লোকটি ঠাওর করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে। দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল। বিষ্ণুধর জলে নেমেছে। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার? সোজা ব্যাপার। লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন, হজম করো, পাকস্থলী হজম করবে। বলবেন 5 মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি পৌঁছিয়ে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবে, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে, এইসব আর কি। লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো। ভিজে গামছা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসাভাবে দেখলো পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ। তার মধ্যে কনিকে চিনে নেওয়া সম্ভব হলো না। লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো। চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো। হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে 4টি কালো ফুটকি। তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটি আপন মনে একবার বলল, কনি, কনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো। মিনিট 15 পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকলো। সদর দরজার পরে মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা, পেঁপে, জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল হয়ে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান ও তার পিছনে 2টি ঘর। একতলা বাড়িটি চারিদিকে উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে। উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার 2 প্রস্তাব করেছে, কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং 2টি বিড়াল ছাড়া কেউ নেই, বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করেছে। বাড়ি কলে জল আসে সামান্য। লোকটির স্ত্রীর নাম লীলাবতী। জল খরচ করাটা লীলাবতীর শখ, বিড়াল পোষার মতোই। ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তার ভিজে প্যান্টটা মেলেছে। তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেঁটে হৃষ্টপুষ্ট একজন। খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে। ভেলো, চটপট একটু চা বানা দেখি, বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কি জন্য এসেছিস বল। ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি? নিশ্চয় যাব। ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতীশ সিংহী কি বলল অমনি তাই নিয়ে কাউন্সিলরের মিটিং ডাকা হলো। সেজন্য তো নয়, আসলে হরিচরণ দা আর তার গ্রুপটির রাগ আছে তোমার ওপর। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ আনিয়েছে। আমি তা জানি। হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার, আমাকে বলেও ছিল গত বছর। আমি বলেছিলুম, হরি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়ার ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না, তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। কথা, কাজ, উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা, বাসনা জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এসব তোর দ্বারা সম্ভব নয়।
তুই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস। চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয়। খিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যাসটা ছাড়ো। এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে 10 কথা বলো। হরিচরণদাকে অত কথা বলার কি দরকার ছিল? যাকগে, আজ তুমি মিটিংয়ে যেও না। ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। করবে এই বলে ক্ষিতীশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো। চোখ বুঝে বিশু ঘর ঘর শব্দ শুরু করলো। তাহলে যাবেই? নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাচকা দিয়ে টেনে তুলে ভেলো বলল। ক্ষিতীশ ঘরে যেতে যেতে বলল অস্ফুট স্বরে, হুঁ। তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ। অতি ছোট্টখাট্ট গৌরবর্ণা এবং গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা। দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে নাও। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল, নানা বৌদিস, বড্ড দেরি হয়ে গেল, বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখনই যাই। খিদ্দা, তোমার কিন্তু না গেলেই ভালো। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করলো ক্ষিতীশকে, না গেলেই ভালো মানে? আজ ক্লাবের একটা মিটিং আছে, ও বলছে সেখানে আমাকে নাকি কেউ অপমান করবে, যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায়। তাহলে তো ভালোই হয়। ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকেই কিনা দোকান দেখতে হয়। নেহাত ছেলেপুলে নেই, তাই যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই। লীলাবতী রান্নাঘরে ঢুকলো। ক্ষিতীশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো। এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো। ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে এসে চামড়ের মতো কালো লেজটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল। ক্ষিতীশের দিকে একবার আর চোখে তাকিয়ে, কই এসো, রান্নাঘর থেকে ডাক এলো। ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো। খাওয়ার আয়োজন সামান্য, রান্না হয় কুকারে, প্রায় সবই সিদ্ধ। এটা খরচ, সময় ও শ্রম সংক্ষেপের জন্য নয়। ক্ষিতীশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, এতে পেটের 12টা বাজিয়ে দেয়। সেই জন্য বাঙালিরা শরীরে তাগত পায় না, কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না। খাদ্য প্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে, এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। সর্ষেটা, শুকনো লঙ্কাটা, 5 ফোড়ন, জিরে, ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে তুমুল ঝগড়া এবং 3 দিন অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি। ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল থাকে। তার এক কথা, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে 1 দিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, শুধুমাত্র নিজের খাবারের জন্য। ক্ষিতীশ কখনো যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায়ই শোনায়। ডাক্তার রায় বলতেন, বিয়েবাড়ির একটা নেমন্তন্ন খাওয়া মানে 1 বছরের আয়ু কমে যাওয়া। বড় খাঁটি কথা বলে গেছে। ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করল। ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে। বলল, ক্লাব থেকে তাড়াবে কেন? কি দোষ করলে? ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করল, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? গ্রে স্ট্রিটের ট্রাম লাইন ঘেঁষে 1 ফালি ঘরে দোকানটি, নাম প্রজাপতি। আগে নাম ছিল সিনহা টেলারিং। 2টি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত, আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ তখন দোকান চালাতো। দিনে 2 ঘন্টাও দোকানে বসতো না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে। দোকানের ভাড়া 4 মাস বাকি, লাভের বদলে লোকসান শুরু হয়েছে। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেয়। টেলারিং ডিপ্লোমা পাওয়া 2টি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে। নাম দেয় প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে। দোকানে পুরুষ কর্মচারী নেই এবং 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। আগে 3 দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন 10 দিনের আগে সম্ভব হচ্ছে না। লীলাবতী তার গহনাগুলি অর্ধেকই ফিরিয়ে এনেছে। এখন তো আর জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছি। হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে।
আমাদেরই এক খদ্দেরের বাড়ি। বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে, তাই গেছিলুম কথা বলতে। লীলাবতী এঁটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল। ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া তালায় লীলাবতীর খাওয়া। আনহাইজিনিক এইসব কুসংস্কারে বাঙালি জাতটা গোল্লায় গেল, এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল। কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল, এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না, তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে। তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। লীলাবতীর খাওয়ার সময় তাই কখনো সে সামনে থাকে না। শোবার ঘরের দেয়ালে ক্ষিতীশের বাবা মা, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রের অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। এছাড়া আছে সাধারণত যা থাকে, খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটা তক্তাপোষ এবং তার নিচে ট্রেনিংয়ের জন্য রবারের দড়ি, স্প্রিং, লোহা ছাড়া কিছুই নেই। এই ঘরে ক্ষিতীশ দুপুরে 1 ঘন্টা ঘুমোয়। পাখা নেই, বিছানা নেই। ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয়, গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে। অবশ্য তার কোনো শিষ্য নেই। তক্তপোষে শুয়ে চোখ বুজে ক্ষিতীশ দীর্ঘশ্বাস ফেলল। শিষ্য কোথায়? ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতীশ আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে। মিলিয়ে গিয়ে নতুন আর একটা ছবি সে দেখল। ফনা তোলা কেউটের মতো হিলহিলে কাদায় ল্যাপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। ফাইট কোনি, ফাইট! ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণেই অস্ফুট উচ্চারণ করলো, কোনি। সম্ভবত নামটা তার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। এটা কোনি গল্পের সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট হলো, নাম্বার 2। এর পরের দিন 3 নম্বরটা। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। দেখা হবে নেক্সট দিন এটা থার্ড পার্টের সাথে। টাটা।